আসসালামু আলাইকুম। তোমরা যারা লাইভে আসছো সবাই আমরা 2-4 মিনিট সময় নিচ্ছি। এ সময়ের মধ্যে ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। ঠিক 2 মিনিট বা 3 মিনিট পর আমাদের ক্লাস শুরু হবে। এর মধ্যে সবাইকে এই কাজটা করে ফেলতে হবে। শেয়ার এবং মেনশন আমাদের যতগুলো ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেগুলোতে আজকের ক্লাসটি শেয়ার করে দাও।
আসসালামু আলাইকুম। আমি এখানে দেখতে পাচ্ছি যারা যারা লাইভে আসছেন, হ্যাঁ, তো একটু ক্লাসটা সবাই শেয়ার করে দেন ও মেনশন করে দেন। আমি নিজেও কিন্তু ক্লাস শেয়ার করার মতো টাইম পাচ্ছি না। হ্যাঁ, আমি ক্লাস সরাসরি শুরু করে দিচ্ছি। জাস্ট তোমরা শেয়ার আর মেনশনের আজকে পুরো দায়িত্বটা তোমাদের। আমি ক্লাসটা শুধু পিন করে রাখতেছি, আমি কোনো গ্রুপও শেয়ার করি নাই। মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবগুলোর দায়িত্ব তোমাদের, তোমরা করো। আমি আমাদের যে আজকে যে মেইন টপিক, আমরা মেইন টপিকটাতে চলে আসি সরাসরি পড়াতে। খেয়াল দাও সবাই, খেয়াল দাও। এটা হচ্ছে একমুখীকরণ বা রেকটিফিকেশন। একমুখীকরণ বা রেকটিফিকেশন। তো তোমাদের সাথে আমার একটা কথা ছিল, কিন্তু কথা ছিল এটা প্রাইভেট গ্রুপের ক্লাস, আমি পাবলিক গ্রুপে নিচ্ছি। তো পাবলিক গ্রুপে নিচ্ছি যাতে সবাই ক্লাসটা থেকে লাভবান হয় সেটা, এবং উপস্থিতি যদি এটা আমাদের আশানুরূপ না হয়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু এটা পেইড বেসের ক্লাস, আমরা বাদবাকি ক্লাসগুলো পেইড বেসেই নিব। তো আমার আজকের ক্লাসটা এমনি 6 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস আরেকটা ক্লাস বাকি আছে আগামীকালের ক্লাসটা। তো দেখা যাক আগে আমি আজকের ক্লাসটা কমপ্লিট করি। আজকের ক্লাসে কতটুকু কমপ্লিট করতে পারছি সেটার উপর ডিপেন্ড করে আমি আজকের ক্লাসেই বলবো যে আগামীকালের ক্লাসটার প্রয়োজন আছে কি নাই। ঠিক আছে, আজকের ক্লাসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, একমুখীকরণ বা রেকটিফিকেশন। প্রথমে একমুখীকরণ কি সেটা বোঝার আগে এখানে একটা জিনিস দেখো। আমি একটা সোর্স বা উৎস নিছি, এটাকে বলা হয় এসি ইনপুট। গতকাল আমি বলছিলাম এসি কারেন্ট হচ্ছে যে কারেন্ট চলার সময় প্রতিনিয়ত তার চলার দিকটা পরিবর্তন করে, এই কারেন্টের নাম হচ্ছে এসি কারেন্ট। স্যার দিক পরিবর্তন করে কথাটার মানে কি? মানেটা হচ্ছে, মনে করো এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে, প্রথম 1 সেকেন্ডের জন্য, প্রথম 1 সেকেন্ড এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে কারেন্টের প্রবাহের সিস্টেমটা হচ্ছে কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে এভাবে নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এইভাবে। আমি যদি এই বরাবর একটা রেখার নাম দিই এবি রেখা, তাহলে আমি বলতে পারবো প্রথম সেকেন্ডে কারেন্টের প্রবাহের দিকটা হচ্ছে এ বি বরাবর, এ থেকে বি বরাবর। ওকে, এই এ বি বরাবর, এটা হচ্ছে কারেন্টের প্রবাহের দিক। 2 নাম্বার, পরবর্তী সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে এটা যদি দিক পরিবর্তী প্রবাহ, প্রথমে যেটা প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে, প্রথমে যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে। এটার ব্যাখ্যা কিন্তু যারা কিভাবে প্লাস মাইনাস হলো মাইনাস প্লাস হইলো এটার ব্যাখ্যা যারা পারবে না তাদের আমি আজকে যে পোস্ট করছিলাম সেটা লেকচার 5টা দেওয়া আছে, লেকচার 5টা একটু সবাই ভালো করে দেখে নিন। তাহলে এর পরের মুহূর্তে কিন্তু তড়িৎ প্রবাহের দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দিকটা চেঞ্জ হয়ে এবার কিরকম হচ্ছে দেখো, দিকটা চেঞ্জ হয়ে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এবার কিন্তু প্লাস প্রান্ত এটা হওয়ায় কারেন্টের প্রবাহ এদিক থেকে বের হবে, বের হয়ে সেটা এদিকে ঢুকবে, অর্থাৎ দ্বিতীয় সেকেন্ডে প্রবাহের দিক হয়ে যাবে বি থেকে এ এর দিকে। আমি দেখতে পাচ্ছি প্রথম সেকেন্ডে কারেন্টের প্রবাহ যেদিকে ছিল দ্বিতীয় সেকেন্ডে কারেন্টের প্রবাহ চেঞ্জ হয়ে গেছে। আবার ঠিক সেম ভাবে তৃতীয় সেকেন্ডে কারেন্টের প্রবাহ যদি এ বি বরাবর হয়, চতুর্থ সেকেন্ডে কারেন্টের প্রবাহ আবার হয়ে যাবে বি এ বরাবর। এভাবে
যখন আমরা একটা এসি কারেন্টের সোর্স নেই, সেটি প্রতিনিয়ত তার কারেন্টের প্রবাহের দিকটা চেঞ্জ করতে থাকে। এই জন্য এটার নাম হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ। আর সবাই একটু আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু শিওর করবেন। সবকিছু ক্লিয়ার কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমি আবার বলছি, আমার কথা শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা একটু প্লিজ সবাই জানান। অনেকেই বলতেছে আচ্ছা সবকিছু কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ব্লারও লিখতেছে অনেকেই। ভাই নেট ডিস্টার্ব করতেছে, এখানে তো আমাদের করার কিছু নাই, বাট আমরা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার লিখছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলেন এবার আমরা আবার মূল কথাতে চলে আসি। এখন মনে করো কারেন্টের ফ্লোটা যদি আসলে এভাবে হয়, তখন প্রবলেম কোথায়? কারেন্ট যদি ইচ্ছা মতো তার প্রতিনিয়ত দিকটা পরিবর্তন করে, যে আমাদের যে লাইট চলতেছে, ফ্যান চলতেছে, বা আদার্স যেই আমাদের যে ডিভাইসগুলো আছে বাসার মধ্যে, কারেন্টের এই ফ্লোটা ডিভাইসগুলোর কি আদৌ কোনো ক্ষতি করতে পারে? এটা ডিপেন্ড করতেছে ডিভাইসটা কি দিয়ে তৈরি। যেমন সচরাচর আমরা যদি এখানে ফিলামেন্টের তার দিয়ে তৈরি এরকম একটা বাল্ব, এটাকে যদি অ্যাড করে দিই এবং এটার মধ্য দিয়ে যদি কারেন্ট এভাবে প্রথম সেকেন্ডে যেদিকে চলছে, দ্বিতীয় সেকেন্ডে ঠিক তার বিপরীত দিকে চলে, আবার প্রথম সেকেন্ডে যেদিকে চলছে, দ্বিতীয় সেকেন্ডে ঠিক তার বিপরীত দিকে চলে, এবি বি এভাবে দিক পরিবর্তন করতে থাকে, এই ধরনের যন্ত্রের ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ হয় না। বরঞ্চ যেদিক থেকে সে কারেন্ট পাক না কেন, মোটামুটি এই ভাল্বটা জ্বলে ওঠে। কিন্তু যতই আমরা মডার্ন হতে থাকি, তোমরা জানো দেশি মুরগি আর ফার্মের মুরগির মধ্যে একটা পার্থক্য আছে। দেশি মুরগি যে কোনো প্রতিকূল অবস্থায় টিকে যায়, কিন্তু বেচারা ফার্মের মুরগি যে কোনো প্রতিকূল অবস্থায় টিকতে পারে না। বৃষ্টি বেশি হইলেও মারা যায়, শীত বেশি পড়লেও মারা যায়, গরম বেশি পড়লেও মারা যায়। তো এক সময় আমাদের বাসা বাড়িতে যে জিনিসগুলো ছিল, সেগুলো এসি কারেন্ট দিয়ে যখন চলতো, যেমন ফিলামেন্ট ভাল্ব, তেমন প্রবলেম হতো না। কিন্তু আস্তে আস্তে আমরা মডার্ন হওয়ার কারণে ফার্মের মুরগির মতো আমরা উন্নত মানের যন্ত্রগুলো আবিষ্কার করা শুরু করি, যেমন মোবাইল ডিভাইস, যেমন ল্যাপটপ, যেমন ফ্রিজ, যেমন এসি, এই ধরনের যন্ত্রগুলো আমরা বের করা শুরু করি। তো এই যে আমরা বিভিন্ন যন্ত্রগুলো বের করা বা আবিষ্কার করা শুরু করি, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কি, যখন একটা নির্দিষ্ট দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, সেটা জ্বলে উঠতেছে, অথবা জ্বলে উঠতেছে না বলে আমি বলতে পারবো যন্ত্র বা ডিভাইসটা চলতেছে। কিন্তু যখন পরবর্তী সেকেন্ডে এই প্লাসটা মাইনাস হয়ে মাইনাসটা প্লাস হয়, আবার বিপরীত দিক থেকে কারেন্ট আসতে চায়, তখন যন্ত্র তো চলেই না, উল্টো নষ্ট হয়ে যায়। তার মানে আমাদের ডিভাইসগুলো বর্তমানে আমরা মডার্ন টেকনোলজি বলতে যে ডিভাইসগুলোকে বুঝাচ্ছি, সেই ডিভাইসগুলো তৈরি করতে গিয়ে সেখানের ভেতরে আমরা এমন মেকানিজম দিয়ে দিছি, সেগুলো শুধুমাত্র ডিসি কারেন্ট, মানে একটা নির্দিষ্ট দিকের কারেন্টকে নিতে পারে, এবং সেগুলো চলার জন্য খুবই কম ভোল্টেজ প্রয়োজন হয়। কম ভোল্টেজ সেগুলো নিতে পারে না এসি কারেন্ট, অথবা নিতে পারে না হাই ভোল্টেজ। ছোটবেলায় নিশ্চয় এরকম শুনছ, বাসা বাড়িতে তুমি টিভি দেখতেছ, তো হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গেছে, ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে ঠাস করে টিভি গিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হয় না? এই যে হাই ভোল্টেজের যে কারেন্ট, এটাকে মূলত আমরা যে ডিভাইসগুলো বর্তমানে ব্যবহার করে থাকি, সেগুলো সহ্য করতে পারে না, সেগুলো নষ্ট হয়ে যায়। তার ভেতরে দেওয়া ছোট ছোট রোদ বা তারগুলো মেল্ট হয়ে যায়, স্লিম করে ফেলতেছি না, স্লিম। একসময় টিভি ছিল এত বড়,
সেই টিভি বর্তমানে একটা প্লেটের মতো হয়ে গেছে। হ্যাঁ, এই যে স্লিম করতে গিয়ে সেখানে আমরা খুবই সূক্ষ্ম তার রেজিস্ট্যান্ট গুলো ব্যবহার করা শুরু করছি, আর সেই কারণে গিয়ে সেগুলো আসলে এই এসি কারেন্ট বা হাই ভোল্টেজের কারেন্টকে নিতে পারে না, সেগুলো নিতে পারে খুবই কম ভোল্টেজের ডিসি কারেন্টকে। এবং সেজন্য আমাদের এসি কারেন্টগুলোকে ডিসি কারেন্টে কনভার্ট করতে হয়, এসি কারেন্টকে ডিসি কারেন্টে চেঞ্জ করে দিতে হয়, রূপান্তর করতে হয়। আর রূপান্তর করার জন্য আমরা যে জিনিসটা ব্যবহার করে থাকি সেটার নামই হচ্ছে স্যার ডায়োড। রূপান্তর করার জন্য আমরা যেটা ইউজ করি এটার নাম কি স্যার? ডায়োড। কিভাবে? আগের চিত্র আর এই চিত্রের মধ্যে তুমি চিন্তা করো, খেয়াল করো ভালো করে। মনে করো আমার কাছে আগের মতোই সবকিছুই আছে, এখানে একদম হুবহু আগের মতো, হুবহু সবকিছুই আগের মতো। একটু ভালো করে বুঝার চেষ্টা করবা। এটা এসি কারেন্টের সোর্স, এখান থেকে এটা প্লাস হইলে এটা মাইনাস, তখন কারেন্ট এদিকে যাবে, আর মাইনাসটা দ্বিতীয় সেকেন্ডে প্লাস হয়ে যাবে, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, তখন কারেন্টের প্রবাহের দিকটা চেঞ্জ হয়ে যাবে। বলতেছে এখানে আউটপুট যেটা থাকবে, এখানে আউটপুট বা রেসিস্ট্যান্স বা লোড বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে যন্ত্রটা নিয়ে আমরা কাজ করতেছি সেটা। এটা একটা বাল্ব হতে পারে, একটা মোবাইল হতে পারে, একটা ল্যাপটপ হতে পারে, একটা ফ্যানও হতে পারে, যে কোনো যন্ত্র। তাহলে সেটা একদিক থেকে কারেন্টকে নিল, অন্য দিক থেকে যখন কারেন্ট যায় তখন যন্ত্রটা নষ্ট হয়ে যায়। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এই দিক পরিবর্তী এসি কারেন্টকে ডিসি কারেন্টে কনভার্ট করে দেওয়া। এটা ট্রাই করব, সবাই ভালো করে বুঝবে। মনে করো এটার ক্ষেত্রে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি একটা ডায়োড অ্যাড করছি। তোমরা জানো ডায়োডের এই যে এখানে যেটা ত্রিভুজের মতো বা তীর চিহ্নের মতো দেখতেছ, এটা পি অংশ, আর যেটা টানের মতো দেখতেছ বাধার মতো, এটা মনে করো এন অংশ। ওকে, তো এটা যেহেতু পজিটিভ, দেখো তো এভাবে যদি আমি লিখি, পিটা পজিটিভ প্রান্তের সাথে আছে, আর এনটা এদিক দিয়ে চিন্তা করলে নেগেটিভ প্রান্তের সাথে আছে। গতকাল বলছিলাম পজিটিভ পজিটিভের সাথে, নেগেটিভ নেগেটিভের সাথে যখন থাকে তখন এটা ফরওয়ার্ড বায়াস, এবং ফরওয়ার্ড বায়াসের কারণে কারেন্টের ফ্লোটা হয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ চলে। আমি রিপিট করছি, ফরওয়ার্ড বায়াসের কারণে কারেন্টের ফ্লোটা হয়, তড়িৎ প্রবাহটা চলে। তখন কি হয় আসলে, মনে করো এদিক থেকে কারেন্ট আসবে, এই এদিক থেকে কারেন্ট গিয়ে এটার ভিতর দিয়ে এদিক দিয়ে এখানে আসবে, তার মানে এখানে কারেন্টের ফ্লোটা পুরো সার্কিটের মধ্য দিয়ে চলছে। ফলে এটা যে যন্ত্রই হোক না কেন তার কাজ যেটা সে কাজটা করছে। তাহলে এসি কারেন্টের মধ্যে কারেন্টের ফ্লোটা কিভাবে হয়? ইনপুটের মধ্যে কারেন্টের ফ্লোটা হয় এইভাবে, ভালো করে বুঝবেন স্যার, এইভাবে হয়। আমি মনে করলাম প্রথম সেকেন্ডের জন্য এটা প্রথম সেকেন্ড, তখন কারেন্টের ফ্লোটা এদিকে ছিল এবং সেটা এতটুকু পর্যন্ত পৌঁছাতে পারছে, এবং প্রথম সেকেন্ডে এটা মনে করো এই এতটুকু দূরত্ব অতিক্রম করছে, এবং সেটা হচ্ছে এটার আউটপুট হিসেবে আমি এখানে পাবো, মানে এই যে এখানে যে যন্ত্রটা আছে সেটার ক্ষেত্রে একটা কাজ হবে। ভালো, এখন দ্বিতীয় সেকেন্ডে গিয়ে তো ঘটনা একটু কি হয়ে গেল বাবা, চেঞ্জ হয়ে গেল। এটা আসলে আমি যদিও 1 সেকেন্ড 2 সেকেন্ড বলতেছি, এগুলো হিসাবগুলো মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডে হয়। আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড বলতেছি বোঝানোর সুবিধা। পরবর্তী স্টেপে প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল কি প্লাস। যারা এই প্লাস মাইনাস নিয়ে কনফিউশনে আসো তারা আমার লেকচার 5টা দেখবা। আচ্ছা, এখন কিন্তু কারেন্টের ফ্লো হবে এদিক থেকে, এখন
কারেন্টের ফ্লো যদি এদিক থেকে হয়, এটা পজিটিভ, পজিটিভ এদিকে কার সাথে আছে? নেগেটিভের সাথে। তাহলে বাবা পজিটিভ আছে নেগেটিভের সাথে, আর নেগেটিভ বেচারা আছে কার সাথে? পজিটিভের সাথে। তাহলে নেগেটিভ পজিটিভের সাথে, পজিটিভ নেগেটিভের সাথে মানে রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে এই ক্ষেত্রে কিন্তু কারেন্টের ফ্লো চলবে না। আমি মনে করলাম এটা প্রথম সেকেন্ড হলে এটা দ্বিতীয় সেকেন্ড, এটা তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটা পঞ্চম সেকেন্ড, কথা। তাহলে দ্বিতীয় সেকেন্ড যেটা ছিল সেই ক্ষেত্রে কিন্তু কারেন্টের ফ্লো পাচ্ছি না, ফলে এখানে কারেন্টের ফ্লো এর মানটা 0 হয়ে যাবে, কারেন্টের ফ্লো পাচ্ছি না। আচ্ছা, এরপরে থার্ড সেকেন্ডে আবার মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে। ফলে থার্ড সেকেন্ডে গিয়ে মাইনাসটা যখন প্লাস হবে, প্লাসটা যখন মাইনাস হবে, তখন আবার পজিটিভ পজিটিভের সাথে, নেগেটিভ নেগেটিভের সাথে, ফলে এখানে জন্ম নেবে ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াসের কারণে এটা আবার এরকম হবে। অর্থাৎ তৃতীয় সেকেন্ডে আমরা কারেন্ট পাচ্ছি, দ্বিতীয় সেকেন্ডে পাই নাই, এখানে আবার পাচ্ছি, এখানে পাই নাই, এখানে আবার পাচ্ছি, এখানে পাই নাই। ফলে দেখা যাচ্ছে কি যে আমরা কিছুক্ষণ কারেন্ট পাচ্ছি, কিছুক্ষণ পাচ্ছি না, আবার কারেন্ট পাচ্ছি কিছুক্ষণ পাচ্ছি না। ফলে হচ্ছে কি এই পুরোটাকে যদি তুমি একটা তরঙ্গ মনে করো, এতটুকু পর্যন্ত প্রথম 2 সেকেন্ডের জন্য এই এতটুকু পর্যন্ত একটা তরঙ্গ মনে করলে, এই তরঙ্গের অর্ধেক অংশের তড়িৎ প্রবাহ আউটপুটে পাচ্ছি, বাকি অর্ধেক অংশের তড়িৎ প্রবাহ আউটপুটে পাচ্ছি না। আবার এটাকে যদি আরেকটা পূর্ণ তরঙ্গ মনে করো, তার অর্ধেক অংশের তড়িৎ প্রবাহ আমরা আউটপুটে পাচ্ছি, বাকি অর্ধেক অংশের তড়িৎ প্রবাহ আমরা আউটপুটে পাচ্ছি না। আবার এটাকে যদি চিন্তা করো পঞ্চম আর ষষ্ঠ সেকেন্ডের ক্ষেত্রে, তাহলে এখানেও একটা পূর্ণ তরঙ্গের অর্ধেক পাচ্ছি, বাকি অর্ধেক পাচ্ছি না। ফলে এই প্রসেসটাকে আমরা বলতেছি বা নাম দিছি হাফ ওয়েভ রেকটিফিকেশন। এর নাম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। মনে রাখবা, এখনো কিন্তু আমার পড়া শেষ হয় নাই, পড়া মাত্র শুরু করলাম। যে আগে প্রাথমিকভাবে এতটুকু কথাগুলো আপনারা বুঝছেন কিনা আমাকে বলেন। এতটুকু কথা বুঝলে তারপর এটা আমি ম্যাথমেটিক্যালি বোঝানোর চেষ্টা করব। সবাই বলেন এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা? সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু জানান। সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন কিনা তাড়াতাড়ি আমাকে বলতে হবে স্যার। আর আজকের ক্লাসটা যে শেয়ার দেওয়া, মেনশন দেওয়ার দায়িত্ব পুরোটা তোমাদের উপর দিয়ে দিছি, কারণ ভাই আমি সময় পাই না এইসব শেয়ার মেনশন করার জন্য। আমি সরাসরি এসে ক্লাস শুরু করে দিছি। আমি নিজের গ্রুপগুলো তো নিজে দিতে পারি নাই, তোমরা দিলেও অতটুকুই। অনেকে লিখছে নেট নাকি অনেক ডিস্টার্ব করছে। করার কিছু নাই। নেট ডিস্টার্ব করলে আমরা আর কি করব? এখানে আমাদের তো কন্টিনিউ করতেই হবে। সবাই বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ লিখছে, অনেকেই বুঝছে, ভেরি গুড। চলো এবার এটা আমি কিন্তু চাইলে সেম ঘটনাটাকে ম্যাথমেটিক্যালিও বুঝাতে পারতাম। এখানে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে কিন্তু আমি ম্যাথমেটিক্যালিও বুঝাতে পারতাম। ম্যাথমেটিক্যালি কিভাবে? দেখো, কারেন্টের প্রবাহটাকে আমরা হিসাব করি I = E ডিভাইডেড R প্লাস R। এখানে E হচ্ছে সোর্স, যেটা এই সোর্সের ভোল্টেজ অথবা তড়িৎ চালক শক্তি, ক্যাপিটাল R হচ্ছে টোটাল সার্কিটের রোধ, অথবা এখানে যে যন্ত্রটা দিছি সেখানে যে রোধটা দিছি ওইটাই টোটাল সার্কিটের রোধ হিসেবে কাউন্ট হয়। স্মল আর যেটা, স্মল আরটা হচ্ছে এই যে আমার যে সোর্স আছে, উৎস এস ইনপুট, সেটার রোধ হিসাবে সুবিধার্থে ধরে নিলাম এসি ইনপুটের রোধের পরিমাণ 0-র কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ 0। তাহলে এই ক্ষেত্রে I = হবে E ডিভাইডেড R। এই ক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। এখানে যদি E = IR লিখি, খেয়াল করো রোধ কিন্তু কনস্ট্যান্ট। এতটুক পদার্থের, একটি নির্দিষ্ট পদার্থের নির্দিষ্ট
এই রিলেশনটা হবে ইজ প্রপোর্শনাল টু আই। তারপরে এখানে যখন আপনি ভোল্টেজ বাড়াতে থাকবেন, তখন এখানে তড়িৎ প্রবাহ বাড়বে, আর ভোল্টেজ কমাতে থাকলে তড়িৎ প্রবাহ কমবে। তার মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাবো, ব্যাকওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি হয়, প্লাসটা যখন মাইনাস হয়, মাইনাসটা যখন প্লাস হয়, কথার কথা, তখন কারেন্ট কিন্তু এদিক থেকে আসতে চায়, আর এদিক থেকে আসতে চাইলে পজিটিভ নেগেটিভের সামনে আসছে। এখানে একটা দাড়ি দেখতেছো, দাড়ি মনে করে এটা হচ্ছে বাধা, কিছু দিয়ে বাধা দিয়ে রাখছে, বলছে যাও কই, এদিক দিয়ে যাইতে পারবা না। এই যে এখানে বাধাটা দিছে, এখানকার রোধের পরিমাণ হচ্ছে ইনফিনিটি, মানে এত বেশি রোধ এখানে কারেন্টকে বিন্দু পরিমাণও যেতে দিবে না। তাহলে এর রোধের পরিমাণ যদি ইনফিনিটি হয়ে যায়, সেই ক্ষেত্রে এই সূত্র অনুযায়ী কি হচ্ছে দেখো, I is equals to E divided R। এই সূত্র অনুযায়ী R এর মান যদি ইনফিনিটি হয়, তাহলে E ডিভাইডেড ইনফিনিটি, তোমরা জানো কোনো কিছুকে অসীম দিয়ে ভাগ করলে 0 হয়। তার মানে ব্যাকওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কোনো কারেন্ট ফ্লো হবে না, এখান থেকে কোনো কারেন্ট বেরই হবে না। এরকম না যে এটা এখান থেকে এখানে গিয়ে আবার ফিরে আসবে, সেরকম না, এখান থেকে কোনো কারেন্টই বের হবে না। তার মানে আমরা দেখতেছি ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্টের ফ্লো পাবো, ব্যাকওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্টের ফ্লোটা 0 হবে। এবং ব্যাকওয়ার্ড বায়াসের ক্ষেত্রে রেসিস্ট্যান্টের ভ্যালুটা ইনফিনিটি, অসীম সংখ্যক, এত বেশি রেসিস্ট্যান্ট ক্রিয়েট হবে, এখানে কোনোভাবে কারেন্ট ফ্লো হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। চলো হাফ ওয়েভ রেকটিফিকেশনটা আমরা আরো বেশ কয়েকভাবে দেখব। তোমরা অনেকেই হাফ ওয়েভ রেকটিফিকেশনটাকে এভাবেও দেখো। কিছুক্ষণ আগে বলছে আমাদের প্রবলেম কি, আমাদের প্রবলেম হচ্ছে আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে এসি এবং সেগুলো হচ্ছে হাই ভোল্টেজ, সরি আমরা যেই কারেন্টের সোর্সটা পাই সেটা হচ্ছে এই যে আমার বাসায় যে কারেন্টটা চলতেছে, ঠিক আছে, বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে যে কারেন্টগুলো আসতেছে সেগুলো হচ্ছে এসি কারেন্ট এবং সেগুলো হাই ভোল্টেজের। সচরাচর এখানে 220 ভোল্টের কারেন্ট ব্যবহার করা হয়। কিন্তু আমার কাছে মনে করো এই ডিভাইসটা আছে স্মার্ট বোর্ড, এই ডিভাইসটা ডিসি কারেন্টে চলবে এবং এই ডিভাইসটা হাই ভোল্টেজের কারেন্ট সহ্য করতে পারবে না, ডিসপ্লে নষ্ট হয়ে যাবে। এটার জন্য লাগবে লো ভোল্টেজ বা কম ভোল্টেজ। তাহলে এখন আমরা কি করব, আমরা যখন এই ডিভাইসটা বানাবো, বানানোর সময় আমাদেরকে সেখানে এই ব্যবস্থাটা রাখতে হবে। কিভাবে দেখো, প্রথমে এখানে আমি হাই ভোল্টেজের সোর্সটা ঠিক রাখছি, এটা হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে যন্ত্রের ভিতরের অংশ। এখানে আমরা একটা দুইটার মাঝখানে এই জায়গায় যেটা দিছি এটার নাম কি বলো, এটার নাম কি? এটার নাম হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার ভোল্টেজকে ট্রান্সফার করতে পারে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে। এখানে আমাদের কি দরকার? এখানে আমাদের দরকার হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ। ফলে প্রথমে আমি এখানে পাক সংখ্যা দিছি বেশি, এরপর আমি পাক সংখ্যা দিছি কম। ফলে এই ট্রান্সফরমারটা যখন আমি আমার ডিসপ্লের সাথে অ্যাড করে দিব ভিতরে, তখন হবে কি, এটা 220 ভোল্ট এরকম হাই ভোল্টেজের কারেন্টকে প্রথমে লো ভোল্টেজের কারেন্টে কনভার্ট করবে। তাহলে এখানে একটা ট্রান্সফরমার যেটা দেওয়া হয়, এই ট্রান্সফরমারটা আসলে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে কি করে কাজ করে। এখন আরেকটা ব্যাপার আছে, এখানে প্লাস এখানে মাইনাস। মনে রাখবে ট্রান্সফরমার ভোল্টেজ কমালেও এটা তড়িৎ প্রবাহের দিকের কোনো পরিবর্তন করে না। ফলে এখান থেকে কারেন্টটা যখন এখানে সাপ্লাই হয় তখন এই প্রান্তটা পজিটিভ হিসেবে থাকে, এই প্রান্তটা নেগেটিভ। তোমরা জানো এটা পি, এটা এন। একদম সিম্পল ভাবে বুঝো, মনে করো আমার কাছে
এটা ইনপুট কারেন্টটা হচ্ছে এটা, মানে কারেন্টটা আসলে এভাবেই চলে, কিন্তু আমার ডিসপ্লেতে আসার সময় মানে যখন আমরা এটা সাপ্লাই দিচ্ছি যন্ত্রের মধ্যে তখন সেটা কিভাবে আমরা পাবো। এটা যখন পজিটিভ, তাহলে পজিটিভ আর এই অংশটা আমি নেগেটিভ ধরে নিলাম, তাহলে পজিটিভের সাথে আর নেগেটিভের সাথে নেগেটিভ আছে, দ্যাট মিনস ফরওয়ার্ড বায়াস। এই অংশটা প্রথম অংশটা ফরওয়ার্ড বায়াস, আমি একসাথে দেখাবো ধৈর্য ধরো। এর পরের সেকেন্ডে যখন ইনপুট এটা আসতেছে ততক্ষণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, ফলে এখানেও প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে। এগুলো তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ হচ্ছে, আর কিছু চেঞ্জ হবে না। নেগেটিভ পজিটিভের সাথে আর পজিটিভ নেগেটিভের সাথে মানে পরের সেকেন্ডে গিয়ে রিভার্স বায়াস, এখানে কোনো কারেন্টের প্রবাহ পাচ্ছি না। আবার তারপরের সেকেন্ডে আবার কাহিনী কিন্তু আগের মতো, আর কাহিনী আগের মতো বিদায় এখানে হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস, এখানে হবে রিভার্স বায়াস, এখানে হবে ফরওয়ার্ড বায়াস। তাইলে চিত্রে আগের মতো দিক বা এরকম দিক সমস্যা নাই, সেমই। তাহলে দেখো এখানে যে অবস্থাটা আমরা পাচ্ছি, এই যে ইনপুট যে কারেন্টটা ছিল, এই ইনপুট কারেন্টটা আসলে ইনপুটে ঠিকঠাক থাকলে এটা যখন আউটপুটে আসতেছে ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াসে কি হচ্ছে, কনভার্ট হচ্ছে। ফলে পুরো একটা তরঙ্গের মধ্যে যতটুকু অংশ ফরওয়ার্ড বায়াস হয় ততটুকুর জন্য কারেন্ট পাওয়া যায়, যতটুকু অংশ রিভার্স বায়াস সেটার জন্য কারেন্ট পাওয়া যায় না। আবার এটা একটা পূর্ণ তরঙ্গের মধ্যে যতটুকু ফরওয়ার্ড বায়াস সেটার জন্য কারেন্ট পাওয়া যায়, যেটা রিভার্স বায়াস সেটার জন্য কারেন্ট পাওয়া যায় না। আবার আরেকটি পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে সেম অবস্থা ঘটে। এই জন্য আমরা বলতেছি আমরা একটা পূর্ণ তরঙ্গের পুরো অংশটাকে রেকটিফাই বা একমুখী করতে পারছি না, আমরা এর অর্ধেক অংশকে করছি বিধায় এটার নাম হচ্ছে হাফ ওয়েভ রেকটিফিকেশন। স্যার একমুখীকরণ কেন? একমুখীকরণ হচ্ছে শুধুমাত্র কারেন্ট যখন এদিক থেকে আসে তখন সেই কারেন্টটা ফ্লো হতে পারে, কিন্তু কারেন্ট যখন বিপরীত দিক থেকে যাওয়া শুরু হয় তখন এখানে রোধের মান ইনফিনিটি হয়ে যাওয়ায়, কেন? তখন পজিটিভ নেগেটিভের সাথে কানেক্টেড হয়ে যায়, তখন হাই রেজিস্ট্যান্সের কারণে কারেন্ট কিন্তু ফ্লো হতে পারে না। তাহলে টোটাল যন্ত্রে এখন কারেন্টের ফ্লো শুধু একদিকে, আর একদিকে বিদায় এই প্রসেসটার নাম হচ্ছে একমুখীকরণ। আশা করি আমি জিনিসটা আরেকটু ভালো করে বুঝাতে পারছি। তারপরে তোমাদের ছোটখাটো প্রবলেম থাকতে পারে, আমি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি। সেম জিনিসটা সেম, বাট আমি বোঝানোর বিভিন্নভাবে চেষ্টা করছি। এটার তখনই আমার এই বোঝানোগুলো সার্থকতা হবে যদি তোমরা বুঝো। সবাই চোখ একটু বুঝছো কিনা দেখি বলতো, সবাই বুঝতে পারছেন কিনা একটু বলেন। সবাইকে বুঝতে পারছেন? একটু কমেন্টে লিখেন প্লিজ। সবাইকে বুঝতে পারছেন স্যার? দেখি কে কে আছে। আশরাফি জান্নাত লিখছে আলহামদুলিল্লাহ বুঝছি। প্রাপ্তি দা লিখছে বুঝছি, নাজিয়া লিখছে বুঝছি। ওকে, তাহলে অনেকেই বলছে বুঝছি, কয়েকজন বলছে আবার বলতে। দেখি আবার বলার মতো কোনো সুযোগ আমার কাছে আছে কিনা। আমি সেম জিনিসটা বোঝানোর জন্য বেশ কয়েকটা স্লাইড রেডি করছি। দেখো এখানে তোমাদের কথা অনুযায়ী আবার বলার একটা সুযোগ আসছে। আমি আবার বলতেছি, চিত্রটা এভাবেও লেখা যায়, সেম চিত্রটা এভাবেও দেওয়া যায়, সেম চিত্রটা এভাবেও দেওয়া যায়। এগুলো প্রায় সবকিছুই সেম জিনিসটাকে বোঝায়। তো স্যার এখানে তো আপনি ট্রান্সফরমার দেখান নাই। ট্রান্সফরমার না দেখালেও আপনাকে বুঝে নিতে হবে এখানে একটা ট্রান্সফরমার আছে, না থাকলে তো আসলে এই কাজটা হবে না। আমরা এখানে যেহেতু দিকটা বুঝাচ্ছি, দিকটাকে ফোকাস করছি, সেজন্য এখানে দিকের অংশটাকে দেখাইছি। অনেক সময় ট্রান্সফরমারের অংশটা দেয় যে ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমার জাস্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করে।
অর্থাৎ স্টেপ ডাউন ট্রান্সফরমার আমরা এখানে ইউজ করি, বাট এটা ডিরেকশনটাকে চেঞ্জ করে না। ডিরেকশনটাকে চেঞ্জ করে কে? ডায়োড। মানে শুধু একদিক দিয়ে আসতে দেয়, আরেক দিক দিয়ে আসতে দেয় না। যেমন এটার ক্ষেত্রে চলো একটু করে তোমরা কল্পনা করো, এখানে দুইটা ডায়োড দেওয়া আছে, এটা মনে করো D1, এটা মনে করো D2। ঠিক আছে, ভালো করে বুঝবা। তাহলে এখানে ট্রান্সফরমারের ব্যাপারটা অত বেশি মিস করার দরকার নাই। ট্রান্সফরমারটা জাস্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ করবে। আমরা আলোচনা করছি ডিরেকশনটা। রেকটিফিকেশন মানে একমুখীকরণ, কিভাবে একমুখী হচ্ছে সেই প্রসেসটা এই চিত্রটা থেকে বোঝার চেষ্টা করি। এটাই মনে হয় আমার হাফ ওয়েভ রেকটিফিকেশনের লাস্ট এক্সাম্পল। এরপর আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশনে চলে যাব। এরপর শুধু একটা টপিক বাকি থাকবে, ট্রানজিস্টর, আমার বেসিক কনসেপ্টের মধ্যে। এরপর কিছু লজিক গেটের ম্যাথ থাকবে, এগুলো আবিদ করাবে। দেখে আমি এই অংশটা আগে বোঝানোর চেষ্টা করি। এটা মনে করো আমার এসি কারেন্টের সোর্স। তো এসি কারেন্টের সোর্স মানে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে এভাবে। ওকে, এই জাস্ট কারেন্ট এভাবে কি হচ্ছে, ফ্লো হচ্ছে। মনে করো আমার কাছে এটা প্লাস, এটা মাইনাস। যদি এটা প্লাস এটা মাইনাস হয়, কি কাহিনী হচ্ছে? কাহিনী হচ্ছে এটা তো নেগেটিভ, এটা পজিটিভ, আর এই ক্ষেত্রে এটা পজিটিভ, এটা নেগেটিভ। ফলে এটা যদি প্লাস হয় পজিটিভ নেগেটিভের সাথে, আর এটা যদি নেগেটিভ হয় নেগেটিভ পজিটিভের সাথে, ফলে আমি দেখতে পাচ্ছি বর্তমানে সার্কিটটাতে কোনো কারেন্ট পাওয়া যাবে না। আর কোনো কারেন্ট পাওয়া না গেলে এটা হবে রিভার্স বায়াস। কোনো কারেন্ট পাওয়া যাচ্ছে না শুরুতেই। সবাই বুঝতে পারছো কিনা বলো? কারেন্ট পাওয়ার একমাত্র উপায় হচ্ছে পিএন জাংশন ডায়োডে এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ হলে তখনই শুধু ফরওয়ার্ড বায়াস হয়। আর যখন ফরওয়ার্ড বায়াস থাকে তখনই কারেন্টের ফ্লো হয়। এখন তুমি দেখো এটা তো প্রতিনিয়ত তার ডিরেকশন চেঞ্জ করছে, ফলে প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে। তখন এগুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু চেঞ্জটা এই জায়গায় হবে। তখন এটা নেগেটিভ নেগেটিভের সাথে আর পজিটিভ পজিটিভের সাথে অ্যাড আছে, ফলে পজিটিভ প্রান্ত থেকে এদিক দিয়ে কারেন্টের ফ্লো হবে। ফলে এটাতে আমরা যন্ত্রটা চলবে, লাইট হলে জ্বলবে, যন্ত্র হইলে চলবে, সেটা এদিক দিয়ে কারেন্ট ফ্লো হয়ে এদিকে চলে আসবে। তার মানে এখানে কারেন্টের ফ্লো এর একটা দিক পাচ্ছি। তাহলে পরবর্তী অর্ধেক সময়ে আমি এখানে কিন্তু ফরওয়ার্ড বায়াস পাইছি। এটা কিন্তু তোমাদের জন্য লাস্ট চান্স কাহিনীটা ব্রেনে সেভ করার। দেখো সেমটা আমি তিন ভাবে বুঝাচ্ছি, শুধু একটাই কথা, এক সময় কারেন্ট যাচ্ছে, আরেক সময় যাচ্ছে না। কখন যাচ্ছে? পজিটিভ পজিটিভ হইলে, নেগেটিভ নেগেটিভ হইলে ফরওয়ার্ড বায়াস, তখন কারেন্ট যাচ্ছে, আর উল্টো হইলে যাচ্ছে না। এর পরের সেকেন্ডে দেখো এটা আবার পজিটিভ হয়ে গেল, এটা নেগেটিভ হয়ে গেল, ফলে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ পজিটিভের সাথে, তার মানে এখানে রিভার্স বায়াস, কারেন্ট পাবো না। এরপরে হবে আবার ফরওয়ার্ড বায়াস, এরপরে হবে আবার রিভার্স বায়াস। তাহলে আমাদের প্রসেস অনুযায়ী আমরা এবার কারেন্টের ফ্লোটা কিভাবে পাবো? এই বরাবর আমরা কারেন্টের ফ্লো পাবো। প্রথম অংশে কারেন্টের ফ্লো পাবো না, এখানে কারেন্টের ফ্লো পাবো। এরপরের অংশে রিভার্স বায়াস, যেহেতু কারেন্টের ফ্লো পাবো না, আবার এখানে কারেন্টের ফ্লো পাবো। এরপরের অংশে রিভার্স বায়াস, যেহেতু কারেন্টের ফ্লো পাবো না, এভাবে করে যদি যেতে থাকে আবার কারেন্টের ফ্লো পাবো। এই আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে কমেন্টে জানাবেন কি সবাই বুঝতেছেন কিনা? সবাইকে আমাকে একটু কমেন্টে জানাবেন সবাই বুঝতে পারছেন কিনা। নাজিয়া, সাদিয়া, তাবাসসুম, প্রাপ্তিদের কি অবস্থা আপনাদের? জাওয়াদুল করিম, নাবিলা, তাবাসসুম চৌধুরী, আপনারা কি বুঝতেছেন? অদিতি তালুকদার, মিম, লুবাবা নিজামি, ফারিহা তাসিন, উর্মি বিনতে জাহিদ, রামিস জাহরা, একটু বলবেন
কি অবস্থা আপনাদের, বুঝতেছেন কিনা? জাওয়াদুল করিম লিখছে জোশ, মিফতাহুল জান্নাত সামিরা লিখছে সেইভাবে বুঝছি, হিয়াজ বলছে ইয়েস স্যার, নাজিয়া লিখছে বুঝছি, প্রাপ্তিতে লিখছে বুঝছি। ওকে, ভেরি গুড, ঠিক আছে। সবাই যদি বুঝতে পারছ, এটাই আসলে তোমাদের লাস্ট চান্স ছিল এই জিনিসটা বুঝার, আর কোনো চান্স নাই। ঠিক আছে, আমরা এরপরের অংশটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আজকের ক্লাসের লাস্ট টপিক, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। স্যার, প্যারা নেওয়ার কিছু নাই, আবার রিপিট করছি, প্যারা নেওয়ার কিছু নাই। কি আছে দেখেন, বুঝাচ্ছি। মনে করেন আপনার কাছে একটা পিএন জাংশন ডায়োড আছে, শুধু সিম্পল একটা কথা বুঝলে পড়া একদম সহজ। আপনার কাছে আছে পিএন জাংশন ডায়োড, ওকে। তো এটাকে বাইরের একটা সোর্সের সাথে আমরা কানেক্ট করি। পিটাকে যখন আমরা পজিটিভের সাথে আর এনটাকে যখন আমরা নেগেটিভের সাথে কানেক্ট করতে পারি, তখন এখানে ফরওয়ার্ড বায়াস হয়, আর তখন এখানে কারেন্টের ফ্লোটা থাকে। কিন্তু আমরা যেহেতু উৎস হিসেবে এসি কারেন্ট ইউজ করি, এটা এরকম ফিক্সড কোনো সোর্স না, এই সোর্সটা এরকম এরকম, মানে এটা প্রতিনিয়ত তার দিকটা চেঞ্জ করে। ফলে যখন পজিটিভের দিকে আর নেগেটিভের দিকে হয়, তখন ফরওয়ার্ড বায়াস। কিন্তু এটার ধর্মই হচ্ছে দিক চেঞ্জ করে ফেলা। ফলে কিছুক্ষণ পরেই পজিটিভটা হয়ে যায় নেগেটিভ, নেগেটিভটা হয়ে যায় পজিটিভ। তখন বেচারা যখন দিক চেঞ্জ করে ফেলে, প্রবলেমটা সেখানে হয়। নেগেটিভ পজিটিভের সাথে, পজিটিভ নেগেটিভের সাথে, তখন রিভার্স বায়াস, তখন আর কারেন্টের ফ্লো পায় না। জাস্ট এই একটা কথাকে বেস করে আমরা সবকিছু করছি। প্রথমে জাস্ট আমরা যখন একটা ডায়োড বসাইছি, সেখানে আমরা দেখছি যে শুধুমাত্র একটা ফুল ওয়েভের মধ্যে অর্ধেক ওয়েভকে রেকটিফাই করা যাচ্ছে, বাকি অর্ধেক ওয়েভকে কিন্তু রেকটিফাই করা যাচ্ছে না। আমরা চিন্তা করলাম এটাতে তো আমাদের লস। আমরা কি এখানে বিয়ে বাড়িতে কি বলো যে মরিচা বাতি জ্বালাবো, ঝুম ঝাম ঝুম ঝাম ঝুম ঝাম ঝুম ঝাম, মানে একবার জ্বলবে, আরেকবার নিববে, আবার জ্বলবে, আবার নিববে, আবার জ্বলবে, আবার নিববে, আজীবন কিভাবে চলবে? ওইটাতে হাফ ওয়েভ রেকটিফিকেশন। আমরা যে কন্টিনিউয়াস প্রসেস, মানে কারেন্ট ফ্লো হতে থাকবে, জ্বলতেই থাকবে, বুঝাই যাবে না এখানে যে কি কত কাহিনী ভিতরে হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। আমরা পুরা ওয়েভটাকে কি করতে চাই? রেকটিফাই করতে চাই। তো এটার ইনপুট আউটপুটটা দেখালে এখনই বুঝবা তোমরা। আমি এটা মুছে দিচ্ছি, তাহলে শুধু মনে রাখবা পজিটিভের সাথে নেগেটিভের সাথে হলে তাইলেই ঘটনা ঘটবে, নয়তো ঘটনা ঘটবে। এখানে এস ইনপুট যেটা, এটার সংকেতটা এটা, এই সংকেত দিয়ে বোঝাচ্ছে সে প্রতিনিয়ত তার ডিরেকশন চেঞ্জ করছে। মনে করো এটা এরকম, আমি এখান থেকেই বুঝাই ফেলবো, ওকে? আরামসে ঠান্ডা মাথায় খেয়াল। আমি বুঝানোর জন্য ধরে নিলাম প্রথমেই অংশটা পজিটিভ, এটা নেগেটিভ। এখানে যদি আমি ট্রান্সফরমারের সাইন দেখাইছি, বারবার বলছি, ট্রান্সফরমার দেখে এই অংশটা দেখে কেউ কনফিউজড হবেন না, আল্লাহর মেহেরবানি করে। এটার সাথে আমাদের টোটাল প্রসেসের কোনো সম্পর্ক নেই। এটা শুধু স্টেপ ডাউন করছে, ভোল্টেজটাকে কমাইছে। আপনি এখানে ভোল্টেজ কমানো পড়ছেন না, আপনি পড়ছেন রেকটিফায়ার মানে আপনি পড়ছেন আসলে দিকটা কোন দিকে যাচ্ছে সেটা। শেষ। তাহলে এখন এটা যদি প্লাস হয়, আমি ধরে নিলাম এটা প্লাস, এটা মাইনাস। তাহলে প্লাস হলে এদিক দিয়ে আসবে কারেন্ট। আমি ডিফারেন্ট কালার ইউজ করছি। কনফিউশনে পড়বা না বাবা, কনফিউশনে পড়বা না, বারবার বলছি। এইদিকে আসবে, ঠিক আছে? এদিক দিয়ে কারেন্ট এই বিন্দুতে আসার পর কারেন্ট যাওয়ার জন্য এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, বাট আপনারা জানেন এটা হচ্ছে পি।
আর আপনারা জানেন এটা হচ্ছে অ্যান্ড, তাহলে পজিটিভের দিকে আসবে, ফলে কারেন্ট এদিক দিয়ে যাবে, কারেন্ট এদিক দিয়ে যাবে না। তাহলে কারেন্ট যেটার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে প্রথম সেকেন্ডে সেটা হচ্ছে ডি ওয়ান এই ডায়োডের ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে। আচ্ছা, কারেন্ট আসলো, আসার পর এই বিন্দুতে কারেন্টের জন্য এখন দুইটা অপশন আছে। কারেন্ট চাইলে এদিকেও চলে যেতে পারে, কারেন্ট চাইলে এদিক দিয়েও আসতে পারে। এই অপশন এটা কিন্তু নেগেটিভ হওয়ায় কারেন্ট কিন্তু এদিক দিয়ে যাবে না, সে এবার এদিকে আসার চেষ্টা করবে, এদিক দিয়ে আসবে। তোমরা জানো একটা তারের উপর আরেকটা তার দেখালে সেখানে একটু বাঁকা করে দিতে হবে, ফলে কারেন্ট এদিক থেকে এদিকে চলে আসবে। তাহলে আমাদের আউটপুট যেটা লোড আছে ওটা চলতেছে। এখন কারেন্ট এদিক দিয়ে আসার পর তার কাছে দুই দিকে যাওয়ার রাস্তা, একটা রাস্তা এদিকে আরেকটা রাস্তা এদিকে। এখন কারেন্ট কোন দিকে যাবে? তুমি বলতে পারো স্যার কারেন্ট এদিকেও তো যেতে পারে, কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ। বাবা মাথা ঠান্ডা করো, মাথা গরম করিও না। আমি বুঝাইছি ঠিক আছে, পজিটিভের ভিতর দিয়ে যাবে, কিন্তু এই পজিটিভের এই নেগেটিভটা কার সাথে? পজিটিভের সাথে। দেখো না, এই নেগেটিভটা তো পজিটিভের সাথে, এটা তো যাওয়ার অনুমতি দিতে পারে না বাবা, ফলে এটা আসলে হবে না। এটা যাবে এই পজিটিভের ভিতর দিয়ে, কারণ এই পজিটিভের এই অংশটা পজিটিভের সাথে ছিল আর নেগেটিভ অংশটা নেগেটিভের সাথে ছিল, ফলে এটা ফরওয়ার্ড বায়াসের জন্য একটা অনুমতি দিচ্ছে। অর্থাৎ কারেন্টটা এদিক দিয়ে সাপ্লাই হয়ে এদিকে এসে এদিকে ঢুকে গেছে। এটা কিসের ভিতর দিয়ে? D3 এর ভিতর দিয়ে। অর্থাৎ প্রথম সেকেন্ডের জন্য আমি ধরে নিতে পারি যখন এটা পজিটিভ এটা নেগেটিভ, তখন সেই ক্ষেত্রে কারেন্ট ফ্লো হলে এটা ডায়োড D1 ও D3 এর মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো হয়। কিন্তু এটা যেহেতু প্রতিনিয়ত তার ডিরেকশনটা চেঞ্জ করার কারণে এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্লাসটা এটা আপনা আপনি নেগেটিভ হয়ে যাবে মাইনাস, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। তখন গিয়ে আমাদের প্রবলেমগুলো ক্রিয়েট হওয়া শুরু হবে। এখন অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা কিভাবে ক্রিয়েট হচ্ছে আমরা সেই অংশটা একটু দেখব, দেখার পর বাদ বাকি অংশ। তোমরা একটু ওয়েট করো, এটার জন্য বাহরাইন থেকে আপডেট ভার্সন আসতেছে। হ্যাঁ, তো সেটার জন্য একটা ছবি তুলে পাঠাইতে হবে। আপডেট ভার্সনের জন্য কাজ চলতেছে, আমি একটু ছবিটা তুলে পাঠাই বাবা, তোমাদের লাভের জন্য। ছবি তুলছি, পাঠাই দিচ্ছি, নেন। এখন খেয়াল করো, এখানে পজিটিভ নেগেটিভ নিয়ে অনেকের মাথার ভিতরে আওলা জাওলা হয়ে যেতে পারে। টেনশন নাই, টেনশন নিবা না। শুধু বলছি যে ধৈর্য ধরে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিতে হবে, বাদ বাকিটার দায়িত্ব আমার। মনে করো এটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে গেছে, তার মানে এটা নেগেটিভ এটা পজিটিভ হয়ে গেছে। এখন তো যদি নেগেটিভ হয়, আমি তো বলছিলাম নেগেটিভের ভিতর দিয়ে ফ্লো হওয়ার অনুমতি দিবে। তাহলে এটা নেগেটিভ, আপনি জানেন এটাও নেগেটিভ, এই অংশটা কিন্তু পজিটিভ। এটা যেহেতু নেগেটিভ, এটা যেহেতু পজিটিভ, তাহলে হবে না। এই এখন এদিকে পজিটিভ যখন এদিকে যাবে, সে এদিকে পাচ্ছে নেগেটিভকে, এদিকে কারেন্ট ফ্লো হবে না, শুরুটা এদিক থেকে হবে, পজিটিভ থেকে হবে। কারেন্ট এদিক দিয়ে আসছে, এটা পজিটিভ, ফলে কারেন্ট এসে প্রথমে এদিক দিয়ে ঢুকবে মানে D2 এর ভিতর দিয়ে। তাহলে পরবর্তী সেকেন্ডে D2 এর মধ্য দিয়ে কারেন্ট যাবে, D2 এর মধ্য দিয়ে কারেন্টটা গিয়ে এই বিন্দুতে আসবে। এসে কারেন্টের কাছে দুইটা অপশন থাকবে, একটা এদিকে যাওয়া আর একটা এদিকে চলে আসা। তো এটা যেহেতু পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হয়েছে, ফলে কারেন্টটা এটা যেহেতু নেগেটিভ, এই যে টান মানে নেগেটিভ বাবা, তার মানে কারেন্ট আর এদিকে যাবে না,
কারেন্ট এদিকে আসা শুরু করবে, এদিকে এসে এই যে এখানে আসে, আসার পর সে এখন কিসের ভিতর দিয়ে যাবে? আপনি একটা জিনিস দেখেন, এই কিন্তু পজিটিভ, তাহলে পজিটিভ কার ভিতর দিয়ে যাবে? পজিটিভের ভিতর দিয়ে। তুমি বলবা যে স্যার পজিটিভ তো এদিকেও আছে, পজিটিভ তো এদিকেও আছে, তাহলে আপনাকে বুঝতে হবে এই পজিটিভের বিপরীত প্রান্ত নেগেটিভ, সে কিন্তু পজিটিভের সাথে অ্যাড, এটা হবে না। এই পজিটিভের বিপরীত প্রান্ত নেগেটিভ, সে কিন্তু নেগেটিভের সাথে অ্যাড, ফলে কারেন্ট এদিক থেকে এসে এদিক দিয়ে না আলুকে এদিকে চলে যাবে, এদিক দিয়ে চলে কারেন্ট এদিকে গিয়ে মিশে যাবে, ফলে এক্ষেত্রে এবার সে D4 এর মধ্য দিয়ে গেল, আবার সে যাবে D1 D3 এর মধ্য দিয়ে, আবার সে যাবে D2 D4 এর মধ্য দিয়ে, আবার D1 D3 এর মধ্য দিয়ে এভাবে যাবে। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে D1 D3 তে ছিল ফরওয়ার্ড বায়াস, পরবর্তী স্টেপে D2 D4 এ ছিল ফরওয়ার্ড বায়াস, আবার এখানে ছিল D1 D3 তে ফরওয়ার্ড বায়াস, এরপর D2 D4 এ ফরওয়ার্ড বায়াস, D1 D3 তে ফরওয়ার্ড বায়াস। তার মানে আমরা ব্রিজ রেকটিফিকেশনটা বানানোর সময় এমন ভাবে বানাইছি, চারটি ডায়োডের মধ্যে যে কোনো দুইটি ডায়োড সব সময় ফরওয়ার্ড বায়াসে থাকবে, ফলে সব সময় কারেন্ট চলতেই থাকবে। এটাকে বলা হয় নিরবচ্ছিন্ন প্রবাহ চলা আর কি। মনে করো বিমান বানানোর সময় দুইটাই ইঞ্জিন দিয়ে একসাথে বানাইছে, কোনো কারণে একটা ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিলেই সাথে সাথে দ্বিতীয় ইঞ্জিন কাজ করা শুরু করছে, আর দ্বিতীয় ইঞ্জিন কাজ করা বন্ধ করে দিলেই আবার প্রথম ইঞ্জিন কাজ করা শুরু করছে, অনেকটা এরকম। এখানেও চারটা ডায়োড এমন ভাবে সেট করা হয়েছে, প্রথমে D1 D3 ফরওয়ার্ড বায়াসে থাকে, তখন এরা থাকে রিভার্স বায়াসে, এর পরের স্টেপ এটা যেহেতু প্রতিনিয়ত তার ডিরেকশন চেঞ্জ করে, D2 D4 যখন ফরওয়ার্ড বায়াসে আসে তখন D1 D3 চলে যায় কি রিভার্স বায়াস। এভাবে করে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। ফলে আমরা ফুল ওয়েভ রেকটিফিকেশনকে যদি এখানে দেখাই, প্রথমে D1 D3 এর জন্য আমরা কারেন্টের প্রবাহ পাবো, এর পরের সেকেন্ডে D4 D2 D4 এর জন্য কারেন্টের প্রবাহ পাবো, এর পরের সেকেন্ডে আবার D1 D3 এর জন্য কারেন্টের প্রবাহ পাবো, এর পরের সেকেন্ডে আবার D2 D4 এর জন্য কারেন্টের প্রবাহ পাবো। তাহলে এটা যদি একটা তরঙ্গ আপনি চিন্তা করেন, এই তরঙ্গের এই অংশটাকে আমরা রেকটিফাই করেছি, এই অংশটাকে আমরা রেকটিফাই করেছি, সেই জন্য এটার নাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। তাহলে স্যার ব্রিজ রেকটিফায়ারের মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের মধ্যে চারটি কোণা আছে, চারটি কোণার মধ্যে দুইটি কোণার সাথে আমরা ওই যে আমাদের ট্রান্সফরমারের সাথে অর্থাৎ এসি কারেন্টের সাথে এটাকে কানেকশন দিছি, আর বাকি যেই দুইটা কৌণিক বিন্দু ছিল সেগুলোর সাথে আমরা যে যন্ত্রটাকে নিয়ে কাজ করব, যেটাকে চালাবো এই কারেন্টের সোর্স দিয়ে, লোড রেসিস্ট্যান্ট লোড বলতেছে এটাকে, লোড রেসিস্ট্যান্ট, সেটাকে অ্যাড করে দিছি। এবং সেটা এমন একটা টেকনিক বা কৌশল যেটাতে অলওয়েজ কারেন্ট ফ্লো হবে। আমি জানি এতটুকু কথাগুলো শোনার পর তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টের মাথা আওলা জাওলা হয়ে গেছে। যাদের মাথা আওলা জাওলা হয়ে গেছে তাদের জন্য আছে পরবর্তী স্টেপ। মজা দেখো এবার, মজা দেখছো। আজাদ ভাই বলছে না যে উনি একটা ব্যবস্থা করে দিবে তোমাদেরকে টেনশন না করতে। দেখো সেম কথাটা বুঝাবো, তবে এবার আরেকটু মজা দিয়ে। খেয়াল করেন, এটা ছিল প্লাস, এটা ছিল মাইনাস। তোমার ট্রান্সফরমার ডিরেকশন চেঞ্জ করবে না, ফলে এটা প্লাস এটা মাইনাস থেকে যাবে। যখন প্লাস এটা পজিটিভ, এই যে টানটা আগে থাকলে সেটা নেগেটিভ, ফলে পজিটিভের মধ্য দিয়ে আসবে, নেগেটিভের মধ্য দিয়ে যাবে না। এটার ভিতর দিয়ে যেহেতু যাবে না কারেন্ট, এটা মুছে দিলাম বোঝানোর জন্য। কারেন্ট তাহলে এটার ভিতর দিয়ে আসবে, আসার পর এই বিন্দুতে এসে কারেন্ট একটা করে ধাক্কা খাবে, কারণ তার কাছে এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে, এদিক দিয়েও যাওয়ার রাস্তা আছে। সে দেখতেছে
এদিকের রাস্তাটাতে নেগেটিভ আগে, তাহলে পজিটিভ থেকে তো নেগেটিভে যাবে না, বলে এই রাস্তাটা দিয়েও যাবে না, যেহেতু এই রাস্তাটা দিয়ে যাবে না এই রাস্তাটাও মুছে ফেললাম বোঝানোর জন্য। তাহলে এখন কারেন্ট কি করছে বাবা, কারেন্ট পজিটিভ প্রান্ত থেকে বের হয়ে এই রাস্তাটা দিয়ে এদিকে এসে এদিকে ঢুকে এখানে মাইনাস এসে মিলে গেছে, ফলে কারেন্টের ফ্লো দেখতেছি D1 আর D3 এর মধ্য দিয়ে, অর্থাৎ প্রথম অংশে D1 D3, এটা হচ্ছে D1 D3 এর মধ্য দিয়ে কারেন্টের ফ্লোটা দেখালাম। এর পরবর্তী সেকেন্ডে কি হয় স্যার, এর পরবর্তী সেকেন্ডে প্লাসটা মাইনাস হয়, দেখেন ধৈর্য ধরেন, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। আপনি মাথায় রাখবেন এখানে ট্রান্সফরমার কিন্তু ডিরেকশন চেঞ্জ করবে না, আই রিপিট, ট্রান্সফরমার ডিরেকশন চেঞ্জ করবে না, এটাকে ঠিক রাখবে। ফলে নেগেটিভ অংশের ক্ষেত্রে এটা দেখেন পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে নেগেটিভের ভিতর দিয়ে যাবে, পজিটিভের ভিতর দিয়ে যাবে না, সেটা মেইন কথা। কিন্তু কারেন্ট তো আর নেগেটিভ প্রান্ত দিয়ে যাবে না, কারেন্ট যাবে পজিটিভ প্রান্ত দিয়ে। এবার এদিকে দেখেন, ফলে আমরা এটা নিয়ে চিন্তা না করে এটা নিয়ে চিন্তা করি, কারেন্টের ফ্লোটা শুরু করবেন পজিটিভ প্রান্ত থেকে, এটা এসে এই বিন্দুতে আটকে যাবে, এটার নাম দিতে পারেন আপনি এবি বিন্দু, সমস্যা নাই। এখানে দেখতে পাচ্ছি এদিকে পজিটিভ আছে, এদিকে নেগেটিভ, ফলে সে কিন্তু পজিটিভ ফরওয়ার্ড বায়াস দিয়ে D2 এর ভিতর দিয়ে যাবে, D3 এর ভিতর দিয়ে যাবে না, যেটা যাবে না সেটা আমি মুছে দিয়েছি স্যার, ঠিক আছে। তাহলে কারেন্ট যাচ্ছে কিসের ভিতর দিয়ে, D2 এর মধ্য দিয়ে। এর পরের সেকেন্ড D2 এর ভিতর দিয়ে কারেন্ট ঢুকে এখানে যাওয়ার পর তার কাছে এদিকে যাওয়ার রাস্তা আছে, এদিকে যাওয়ার রাস্তা আছে, কিন্তু এটা যেহেতু নেগেটিভ, পজিটিভ তার নেগেটিভের ভিতর দিয়ে যেতে পারবে না, মানে এটা ব্যাকওয়ার্ড বায়াসে আছে, ফলে যেটা ব্যাকওয়ার্ড বায়াসে আছে এটা মুছে দিলাম স্যার। ফলে কারেন্টটা এদিক থেকে এসে এদিক দিয়ে D4 এর ভিতর দিয়ে গিয়ে নেগেটিভের সাথে মিলে যাবে। এটার ভিতর দিয়ে কেন যাবে, কারণ পজিটিভ প্রান্ত থেকে বের হয়েছে, পজিটিভের ভিতর দিয়ে ঢুকতেছে, পজিটিভের ভিতর দিয়ে ঢুকার অনুমতি আছে, নেগেটিভটা নেগেটিভ দিক দিয়ে টানবে। তাহলে এবার কারেন্ট D2 আর D4 এর মধ্য দিয়ে গেছে, দেখেন সেম পড়া, তবে এবারের চিত্রে আমি জিনিসটা ক্লিয়ার করেছি। যখন পজিটিভ নেগেটিভ ছিল কারেন্ট D1 D3 এর ভিতর দিয়ে গেছে, যখন দিক পরিবর্তী প্রবাহের কারণে তার দিকটা চেঞ্জ হয়েছে তখন D2 D4 এর মধ্যে দিয়ে গেছে। তাহলে বুঝে গেছো, এর পরবর্তী সেকেন্ডে আমার D1 D3 এর মধ্যে দিয়ে যাবে, এর পরবর্তী সেকেন্ডে D2 D4 এর মধ্যে দিয়ে যাবে, এর পরবর্তী সেকেন্ডে D1 D3 এর মধ্যে দিয়ে যাবে। তার মানে এখানে টোটাল ফুল ওয়েভ রেকটিফিকেশন পাচ্ছি। প্রথম ক্ষেত্রে D1 D3 এর জন্য কারেন্টের প্রবাহ পাচ্ছি, এর পরের ক্ষেত্রে D2 D4 এর জন্য কারেন্টের প্রবাহ পাচ্ছি, এরপর আবার D1 D3 এর জন্য কারেন্টের প্রবাহ পাচ্ছি। দেখো ভাই সেম পড়া আমি দুইবার করে করে বুঝাচ্ছি, আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝবা। D2 D4 এর কারণে আবার কারেন্টের ফ্লো পাচ্ছে, এটার নাম হচ্ছে ফুল ওয়েভ রেকটিফিকেশন। পুরোটাই আমরা কি করতে পারছি, রেকটিফাই করতে পারছি। সবাই বুঝছেন কিনা একটু কমেন্টে লিখবেন স্যার। সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখেন। সবাইকে বুঝতে পারছেন, কার কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখেন। সবাই বুঝতে পারছেন কিনা একটু কমেন্টে লিখেন। ফারিয়া তাসিন লিখছে বুঝছি স্যার, লুবাবা নিজামি লিখছে বুঝছি, সালমান হাসান লিখছে বুঝছি, রামেশ জারা লিখছে বুঝছি, উর্মি বিনতে জাহিদ লিখছে বুঝছি। কারেন্ট পজিটিভ থেকে যাবে কিনা ভাই, পজিটিভ নেগেটিভ মানে এটা অলওয়েজ তার ডিরেকশনটা চেঞ্জ হবে। তুমি লেকচার 5 দেখবা, ঠিক আছে, ডিরেকশনটা চেঞ্জ করবে। সে একবার যেদিক থেকে কারেন্ট ফ্লো হবে এরপর আবার পরবর্তী দিকে, মানে প্রথমবার এদিকে গেলে এর পরের বার এদিকে, আবার এদিকে গেলে আবার এদিকে, এভাবে ডিরেকশন চেঞ্জ করে করে কারেন্টের ফ্লোটা অলওয়েজ হতে থাকবে। তবে
ফ্লোয়ের সিস্টেম হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাবে। ওকে, আচ্ছা। আর ঠিক আছে, তাহলে আমাদের আজকের টার্গেট ছিল এতটুক। আগামী ক্লাসে শুধু ট্রানজিস্টরটা বাকি আছে, শুধু ট্রানজিস্টর। তবে আমি দেখতেছি যতই দিন যাচ্ছে তোমাদের আগ্রহ কিন্তু খুবই কমে যাচ্ছে, আগ্রহের লেভেল একদম জিরোতে নেমে গেছে। হ্যাঁ, তো এরকম হলে তো হবে না, এরকম হলে হবে না। তোমাদের আগামী ক্লাসে ট্রানজিস্টরের ক্লাসটা যদি তোমরা করতে চাও, তাহলে এটা আমি এখানে নিব, নয়তো আমি স্টুডেন্টদের সাথে কথা বলেই আমরা প্রাইভেট গ্রুপে শিফট হয়ে যাব। আবার বেশি ভালো করতে নেই বাঙালির বেশি ভালো করলে সমস্যা। হ্যাঁ, একটা টপিক বাকি আছে শুধু ট্রানজিস্টর, এবং ইনশাল্লাহ আগামীকাল সেটা ট্রানজিস্টরটা আমরা পড়বো। এখনো ডিপেন্ড করতেছে এটা এখানে পড়াবো নাকি ওইখানে পড়াবো, সেটা ব্যাপারে আমরা এখনো ডিসিশন নিতে পারি নাই।